শ্রী মানস ভট্টাচার্য, শ্রী গোপাল সরকার, শ্রী মহাদেব বসাক, শ্রী শঙ্কর শিকদার, ডক্টর অর্চনা মজুমদার, মঞ্চে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, এক বিশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে এসেছি। নতুন কোনো কথা নয়, নতুন কোনো ব্যথা নয়। আমরা কোথা থেকে এসেছি সেই অতীত স্মৃতির প্রয়োজন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই বর্তমানের গতির প্রয়োজন, এবং আমরা কোথায় পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাই, দমদমকে নিয়ে যেতে চাই, সেই ভবিষ্যতের একটি নির্দিষ্ট ঠিকানার প্রয়োজন। দমদমের মাটি রাজনৈতিক রসায়ন কেন্দ্র বলে দীর্ঘদিন ধরে পরিচিত। বহু রাজনৈতিক তাপ উত্তাপ এখানকার মানুষ স্পর্শ করেছেন, বহু রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থেকেছে দমদম। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুদেহকে সুপরিকল্পিত উপায়ে কাজে লাগিয়ে কেন্দ্রে একটা সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস লড়াই করছিল, যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর সামনে দাঁড়িয়ে দিল্লির 10,000 শিখ নিধন যজ্ঞের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, জব তক সুরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা। যখন ইন্দিরা গান্ধীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে কংগ্রেসের স্লোগান দিয়েছিল, খুন কা বদলা খুন করেঙ্গে, সারা দেশের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস বলেছিল, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে, ভারতবর্ষের সার্বভৌমত্ব সাম্যকে রক্ষা করতে আপনারা কংগ্রেসের হাত চিনে ভোট দিন। সেদিন কিন্তু দমদমের মানুষ বিনা প্রচারের প্রার্থী আশুতোষ লাহাকে জয়ী করেছিলেন। দমদমের মানুষ ভোট দিয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, দমদমের মানুষ ভোট দিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, দমদমের মানুষ ভোট দিয়েছিলেন শান্তির পক্ষে, স্থায়িত্বের পক্ষে, ভারতবর্ষে একটা স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকার গঠনের লক্ষ্যে। কিন্তু যে রাজীব গান্ধীকে মিস্টার ক্লিন বলে দমদমের মানুষ ভোট দিয়েছিলেন, অদূর ভবিষ্যতে সেই মানুষটিকে মিস্টার ক্লাউন বানিয়ে দিলেন কংগ্রেসের নেতৃবৃন্দ। সারা দেশব্যাপী কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল, তখ্ত বদল দো, তাজ বদল দো, বেঈমানও কা রাজ বদল দো। বেঈমানের সরকার বলেছিল ভারতবর্ষের মানুষ কংগ্রেসের সরকারকে, কারণ কংগ্রেসের সরকার ভারতবর্ষের মানুষের সঙ্গে বেঈমানি করেছিল। আর সেই কংগ্রেসের সরকারের হয়ে যিনি অপ্রত্যাশিতভাবে জয়লাভ করেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে, তার নাম ছিল শ্রীমতী মমতা ব্যানার্জি। যিনি কংগ্রেসের মধ্যে থেকে সিপিআইএম এর বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন, যিনি সিপিআইএম এর সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে, সিপিআইএম এর দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, ক্যাডার রাজের বিরুদ্ধে, ক্যাডার তোষণের বিরুদ্ধে, মধ্যমেধার চাষের বিরুদ্ধে বক্তৃতা করেছিলেন, যিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলতেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয় মুক্ত করব, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করে দেব, যিনি মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিতে পেরেছিলেন যে আর বাইক বাহিনী নয়, থান কাপড় বিতরণ নয়, শ্রাদ্ধের উপকরণ নয়, খুন নয়, সন্ত্রাস নয়, মুক্তির পথ চাই, মুক্তির পথ দেখাবেন মমতা ব্যানার্জি। মানুষ জানত দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন এই দমদমের প্রত্যেকটা বন্ধ কারখানার দরজার তালা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিতে পারবেন না। কিন্তু তারপরেও মানুষ ভোট দিয়েছিলেন, কারণ মানুষের সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমরা বাঁচতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা আমাদের মতো করে কথা বলতে চাই। আমি মিটিং করব, মিছিল করব, অবরোধ করব, ধর্ণা দেব, বন্ধ করব, এই অধিকার ভারতের সংবিধান আমাদের দিয়েছে, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দিয়েছে। আজকে আমরা সেই নিয়ে মানুষের সামনে এসেছি। আমাদের লক্ষ্য একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানুষের জন্য লড়াই করতেন, যিনি একদিন স্পিকারের টেবিলে 2004 সালে সমস্ত অনুপ্রবেশকারীদের নামের তালিকা সহ কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন
সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাংলার ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে। এই দিয়ে কোনো শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। বদলে গেছে মতটা, পাল্টে গেছে পথটা। এখন বলছেন ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভোটার লিস্টের সাগর তীরে বাংলাদেশ থেকে লোক নিয়ে চলে আসছেন, রোহিঙ্গাদের নিয়ে চলে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বড় আমাদের মানুষ নন, উনি কবি, উনি নাট্যপ্রেমী, উনি চিত্রকার, উনি সুরকার, উনি বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন। উনি স্বয়ং জগন্নাথ দেবকে একদম ওই সমুদ্র থেকে টেনে এনে আমাদের এখানে দীঘা সমুদ্র তীরে বসিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী অন্য কোনো প্লেয়ার নয়। মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে তো কি হয়েছে, যারা মারা গেছে তারা তো কারোর ভাই ছিল, কারোর বোন ছিল, বাবা ছিল, প্রেমিক ছিল। একটু ওদের নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ চলছে। আর এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ শুধু এসআইআর এর মধ্যে দিয়ে সম্পন্ন হবে না। বন্ধ করে আবার চালু করে দেন, বন্ধ কর, আগামী দিনে ভয়ঙ্কর সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন না। 1947 সালে বাঁচেনি, 1948 সালে বাঁচেনি। সেদিন কিছু মানুষ আওয়াজ তুলেছিলেন মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, ভারত মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। হিন্দু মুসলমান যদি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, তাই পৃথকের দেশ সেই পাকিস্তান। যে জিন্না কোনদিন মুসলিম লীগের প্রথমে মেম্বার হননি, যে জিন্নার খাওয়ার সঙ্গে, জিন্নার জীবন ধারণের সঙ্গে, তার বেশভূষার সঙ্গে দূর দূর পর্যন্ত কোন মৌলবীর বেশভূষার পরিচয় ছিল না, সেই জিন্না হঠাৎ এসে 1937 সালে বললেন আরে ये বন্দে মাতরম है क्या? বন্দে মাতরমের সম্পর্কে জিন্নার কোনো ধারণা ছিল না। রবীন্দ্রনাথ বন্দে মাতরম গিয়েছিলেন 1896 সালে কংগ্রেসের অধিবেশনে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, সবচেয়ে হাতিয়ার ছিল এই একটা শব্দ বন্দে মাতরম। 1906 সাল বরিশাল কংগ্রেস, সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম গান গাইছেন কংগ্রেসের অধিবেশনে। মাঝ রাস্তায় গান থামার সঙ্গে সঙ্গে উত্তাল জনতা নেমে পড়লেন, পুরো বন্দে মাতরম চলতে হবে। পুরো বন্দে মাতরমের গান চলল সরলা দেবীর নেতৃত্বে। আজকে চিত্তরঞ্জন মন্ডল বলে একটি ছেলে বন্দে মাতরম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ থেকে লাঠি চার্জ করতে শুরু করলো। যতবার লাঠির ঘা পড়ছে ততবার বলছে বন্দে মাতরম। কার্যত বন্দে মাতরম একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল ভারতবর্ষের মাটিতে। বন্দে মাতরমকে ব্যান করলো ব্রিটিশ বিভিন্ন জায়গায়। বন্দে মাতরম গান গাওয়া, বন্দে মাতরম উচ্চারণ করা কার্যত অপরাধ হয়ে গেল ব্রিটিশ ইন্ডিয়ায়। কিন্তু যে দলের গর্ভ থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদু ছিলেন, জেঠু ছিলেন, তারা যে কমিটির মেম্বার ছিলেন, তারা নতুন করে শুরু করলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ডক্টর ইকবাল 1904 তিনি লিখে দিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, हम बुलबुले हैं इस देश की ये गुलिस्तान हमारा। আবার সেই ইকবাল 1930 সালে উত্তরপ্রদেশের মুসলিম লীগের অধিবেশনে ভাষণ দিচ্ছেন। ইসলামের কোনো কাল হয় না, ইসলামের কোনো বর্ণ হয় না, ইসলামের কোনো নির্দিষ্ট সীমারেখা হয় না, ইসলামের জন্য কোনো নির্দিষ্ট দেশ পর্যাপ্ত নয়। তাই আমি চাই স্বাধীন ভারতের মধ্যে একটা স্বাধীন ইসলামিক রাষ্ট্র থাকবে, স্বাধীন ভারতের মধ্যে মুসলমানদের জন্য সেপারেট হোমল্যান্ড থাকবে। সেদিন আত্মসমর্পণ করেছিলেন আমাদের নেতৃবৃন্দ। 1937 সাল কংগ্রেসের অধিবেশন, 26শে ডিসেম্বর 27শে ডিসেম্বর 1937 সালের আগে, যেদিন অধিবেশন হবে তার আগের মঙ্গলবার 19 তারিখে, সোমবারের 19 তারিখে জিন্না মুসলিম লীগের অধিবেশনে একটি পাশ করালেন প্রস্তাব যে কোন অবস্থায় মুসলিম লীগের কোন সদস্য এমন কোন মঞ্চে উপস্থিত থাকবে না
যেখানে বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হবে। 20 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু কাশিয়ার থেকে সুভাষচন্দ্র বসু চিঠি লিখছেন রমানন্দ চট্টোপাধ্যায়কে যে আমি একমাত্র বাঙালি সদস্য ওয়ার্কিং কমিটিতে, বন্দে মাতরমের সঙ্গে কি হবে আমার জানা নেই, আপনি একটু দয়া করে বলুন রবি ঠাকুরকে গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি 24 তারিখ পৌঁছচ্ছি, নেহরুজি পণ্ডিতজি দুজনেই আসবেন, উডবার্ন পার্কে তারা থাকবেন, আপনি অনুগ্রহ করে আজকে এই নিয়ে কিছু ব্যবস্থা করুন। নির্ণয় 26 তারিখে 27 তারিখে হিন্দু মহাসভা কলকাতায় অবস্থান করছে, ধর্মতলার প্ল্যাকার্ড লেগেছে, ইন্দোরে বিক্ষোভ মিছিল, মহারাষ্ট্রের মুম্বাইতে বিক্ষোভ মিছিল, লখনৌতে বিক্ষোভ মিছিল, বেনারসে বিক্ষোভ মিছিল, আজকে প্রয়াগরাজ মধুরা এলাকাতে বিক্ষোভ মিছিল, হাতে একটাই প্ল্যাকার্ড, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম at the altar of communal bigotry। বন্দে মাতরম খণ্ডিত হলো, আর বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করা হতো, গান্ধী দুর্গা দশকর্মধারণী তেল দিয়ে যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে যেত, তাহলে কেউ না কেউ এসে বলতে পারত আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। এই দেশটাকে ভাগ হতে হতো। এই যে খড়দার বিপুল সংখ্যক মানুষ আছে, এই যে আমাদের দমদম লোকসভা কেন্দ্র, এই দমদম লোকসভা কেন্দ্রের যেদিকেই তাকাবেন সেদিকেই উদ্বাস্তু। কোথা ছিল বাড়ি? ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা কিন্তু এ নিয়ে মিছিল চলেনি। ওখানে একটাই শব্দ হয়েছিল, যা পালা এখান থেকে, এই জায়গা তোদের জায়গা নয়, আপনারা সবাই ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, নিজের দেশে পরবাসী হয়ে মাথায় উদ্বাস্তু টিকা লাগিয়েছেন। সেদিন আপনাদের পূর্বপুরুষের সামনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, ইচ্ছার বিরুদ্ধে যারা পূর্ব পাকিস্তানে থেকে গেল, যারা পশ্চিম পাকিস্তানে থেকে গেল, তারা যদি কোনোদিন মনে করে তারা নিরাপদ নয়, তারা তাদের জীবন জীবিকাকে নিশ্চিত করতে যদি কোনোদিন ধর্ম রক্ষার দাবিতে ভারতবর্ষ চলে আসে, তাহলে আমাদের ভারত সরকারের উচিত তাদের জীবন এবং যৌবনকে, তাদের কর্মক্ষেত্রকে, তাদের বাসস্থানকে সুরক্ষিত করা, তাদের ধর্মাচরণের সুযোগ করে দেওয়া। গান্ধীজির বক্তব্যকে সমর্থন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, সরদার বল্লভভাই প্যাটেল, কিন্তু কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। গান্ধীজির প্রতিশ্রুতি উদ্বাস্তু মানুষদের, ছিন্নমূল মানুষদের, নিজ ভূমে পরবাসী হয়ে যাওয়া মানুষদের, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার, এই অধিকার কোনদিন কংগ্রেস দেয়নি। যিনি দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, সিএর ভেতর। আজকে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যদি সিএর ফর্ম ফিল আপ করে নিজেদের বাংলাদেশি বলে ঘোষণা করে দিতে হবে, ভবিষ্যতে অসুবিধায় পড়বে। যারা ফর্ম ফিল আপ করছেন না তারা ভবিষ্যতে অসুবিধায় পড়তে পারেন, তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে। একদিন দেখেছিলেন রাহুল গান্ধী বিহারের নির্বাচনে গিয়ে উনি হঠাৎ মৎস্যজীবীদের ভালোবেসে পুকুরের মধ্যে ঝাঁপ মেরেছিলেন। অর্থাৎ রাহুল গান্ধী তার দলটাকে পুকুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আরেকজন বলছেন না, আমি তিনি রিস্ক নিচ্ছেন না জলে যাবার, উনি র্যাম্পে হাঁটছেন, উনি র্যাম্পে হাঁটতে হাঁটতে তৃণমূলকে নিয়ে বাইরে চলে যাবেন। এই হচ্ছে তৃণমূলের বর্তমান অবস্থা। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল লিভিং ফসিল, তৃণমূল জীবন্ত জীবান্ত হয়ে গেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছিল, এখন প্রত্যাখ্যানের সময়। একটা রাজনৈতিক দল যে স্লোগান ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে তার বিরুদ্ধে স্লোগান উঠেছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমরা আবেদন করছি, এই খড়দায় বহু বামপন্থী মানুষ ছিলেন যারা বামপন্থার সঙ্গে নিজেদের কার্যটা আত্মস্থ করে ফেলেছিলেন। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই খড়দার মানুষ ভাগ্যবান, দুজন প্রতিভাবান অর্থমন্ত্রীকে আপনারা পেয়েছিলেন। একজন ছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত,
তার সম্পর্কে বলা হতো সিম্পলি ব্রিলিয়েন্ট। অবশ্যই তাকে আজকে অভিনন্দন জানাবো এবং তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব যে যেদিন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ট্যাক্সের আওয়াজ উঠেছিল, যার স্বপ্ন দেখেছিলেন আরেকজন নেতা প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের কারণে বাস্তবায়িত করতে পারেননি, যিনি ওয়ান নেশন ওয়ান ট্যাক্সকে বাস্তবায়িত করবার জন্য আমাদের প্রয়াত নেতা অরুণ জেটলিকে কার্যত মাস্টার মশাই হিসেবে পড়িয়েছিলেন, প্রয়োজনীয়তাটা কি বুঝিয়েছিলেন, কেন এটা হওয়ার প্রয়োজন। সেদিন যেটা বাস্তবায়িত হলো, সেদিন কিন্তু পার্টির লাইনের উল্টো দিকে গিয়ে প্রণব মুখার্জির সঙ্গে, যিনি তো রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে থেকে তিনিও অসীম দাশগুপ্ত সেদিন সেখানে উপস্থিত ছিলেন, সিপিআইএম ছিল না। তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আরেকজন ভাগ্যবানকে আপনারা পেয়েছেন, ভাগ্যবান আপনারা খর্দার মানুষ, তিনি হচ্ছেন মেঘনাথ ইন্দ্রজি, আমাদের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র। উনি মেঘের আড়াল থেকে তীর ছোড়েন, এখন তো উনি অদৃশ্য থেকে অর্থমন্ত্রী আছেন। কোথায় নিয়ে গেলেন পশ্চিমবঙ্গকে? যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে আমাদের রাজ্য ঋণের পশ্চিমবঙ্গের জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি। মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিক বাইরে এবার কোনো প্রয়োজন নেই, আমরা বাঙালি, আমাদের আত্মসম্মান আছে, আমরা কেন গুজরাটে গিয়ে কাজ করব? আমি 5,000 টাকা করে প্রত্যেককে দিচ্ছি, কেউ বাইরে যাবেন না। মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা দেবেন প্রতি মাসে, আরো 5 গুণ বেশি পরিযায়ী শ্রমিক ট্রেন ভর্তি করে চলে যাচ্ছেন ভিন রাজ্যে আজকে কাজের খোঁজে, কারণ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। একটা সময় ছিল যখন বিহার থেকে উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ, আসামের মানুষ পশ্চিমবঙ্গে কাজের খোঁজে আসতো। আর আজকে পশ্চিমবঙ্গের যে কৃষক সে আজকে অন্য রাজ্যে গিয়ে ধান কাটার কাজ করছে, সেও পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এই রাজ্য আজকে সবচেয়ে বড় শ্রমিক সরবরাহ দেবার রাজ্য হয়ে গেছে। 100,000 লেবার, 100,000 মেন্টেনেন্স, 100,000 ক্যাপিটাল আজকে চলেছে পশ্চিমবঙ্গ থেকে। বন্ধ কারখানার তালা খুলতে পারেননি, তালা যেগুলো লাগেনি, লেগুলো পর্যন্ত লাগেনি, আরো ভালো করে সেখানে ডবল তালা লাগিয়ে দিয়েছে। কোন কোম্পানির জানা নেই, খুলতে পারছেন না। আপনার এখানে হিন্দুস্তান হেভি কেমিক্যাল কোথায় গেল? দমদমের মানুষকে জানতে হবে। ইন্ডিয়ান অক্সিজেন কোথায়? আগেরটা তো জমি প্লট করে বিক্রি হয়ে গেছে। ছোট কারখানার নাম বলছি না, হিন্দু কোথায়? কারখানার দরজার তালা বন্ধ খুলতে পারেননি, তাদের জমানায় বন্ধ হয়ে গেছে। বাসন্তী কর্মীদের বর্তমানের অবস্থা কি কারোর জানা নেই। আবার ওখানে তো বড় কোম্পানি ছিল যারা এখানে বসে আছেন, আমার বয়সী যারা, আমার থেকে 10 বছরের ছোট যারা, ছোটবেলায় সবাই ওই লজেন্স খেয়েছিলেন। লর্ডসের লজেন্স ছিল বিখ্যাত, সব জায়গায় ঘুরতে নিম্ন মধ্যবিত্ত মানুষের লজেন্স। আজকে দমদমে তৃণমূল কংগ্রেস এত বেশি লজেন্স চুষেছে যে লজেন্সও গায়েব, লজেন্সের মাটিও গায়েব, ও হসপিটালের জমিও গায়েব। এই অদ্ভুত সরকার, সর্বভৌম সরকার। এই সরকারের মধ্যে সরকার আপনি কোথাও খুঁজে পাবেন না। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা 2 মাসের মধ্যে 90% কাজ করে দিয়েছি, ভারতবর্ষে কোথাও এরকম সরকার পাওয়া যাবে না। 40,000 শিক্ষকের চাকরি, নিম্নবিত্ত তরুণীদের একমাত্র আশার আলো স্কুলের চাকরি, এসএসসির প্রতি বছর তো বাংলা মানা, সেখানে দুর্নীতি হয়েছে। কিছু মধ্যবিত্তের চাষ হয়েছে, কিন্তু পুরো দোকান খুলে একদম শোরুম ওপেন করে পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি খুলে দেওয়া হয়নি। চাকরি বিক্রি আছে। প্রত্যেকটি চাকরির দাম কত নির্ধারিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বোনাস অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, 800 জনের চাকরি হবে বোনাস, 10 লক্ষ অ্যাপ্লিকেন্ট, পরীক্ষা নেই, ফিজিক্যাল ইন্টারভিউ হয়ে গেল। আমাদের অরণ্য ভবনের স্তরলেতে 10 লক্ষ মানুষকে 45 দিনের মধ্যে ইন্টারভিউ দিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে দিল। আজকে তৃণমূল কংগ্রেস
2200 পর্যন্ত চাকরি হলো। ওখানে গিয়ে দেখবেন কিছু সুন্দর ছেলে এবং কিছু মহিলা অত্যন্ত সুসজ্জিত হয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্তে। বসবার জন্য কোনো চেয়ার নেই, টেবিল তো অনেক দূরের কথা। যাদের যাবার কথা ছিল মনে, তারা এখন অরণ্য ভবনের বারান্দার কোণে। এটাই হলো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড়। এটাই তো অদ্ভুত সরকার, এটা অন্ধ কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা। বলছেন মোদী মানুষের সর্বনাশ করে, যে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এসআইআর করে। আরে যারা একদিন এই দেশটাকে নাপাক বলে চলে গিয়েছিল, দারুল হার বলে চলে গিয়েছিল, এই দেশকে যারা যুদ্ধভূমি বলেছিল, যারা বলেছিল হিন্দু মুসলমান এক জায়গায় বসবাস করতে পারে না, যারা বলেছিল পাকিস্তানের নামে একটা আমাদের আলাদা রাষ্ট্র চাই, আজকে সেই মানুষগুলো আবার ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসছে। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক সুরাবর্দী যে পরিস্থিতি তৈরি করেছিল পশ্চিমবঙ্গের, যে পরিস্থিতি তৈরি করেছিল কলকাতার, সেই পরিস্থিতি আজকে তৈরি করে দিয়েছে বর্তমানের তৃণমূল কংগ্রেস সরকার। আজকে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। দেখুন আজকে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে পাশে, আপনি অস্বীকার করতে পারবেন না। এখানে যারা বসে শুনছেন অনেকেরই আত্মীয় স্বজন এখনো চলে সেখানে থেকে গিয়েছে, নিজ দেশে পরভূমি হয়ে গেছে তারা। সূর্য সেনের বংশধরদের কাছে কেউ প্রশ্ন করেনি যে সূর্য সেন স্বাধীন ভারতবর্ষের জন্য যুদ্ধ করেছিল না স্বাধীন পাকিস্তানের জন্য বিপ্লবী হয়েছিল। বিনয় বাদল দীনেশের কথা কেউ জানতে চায়নি যে তার বংশধরেরা কিরকম আছে। আপনারা বিবিডি পার্ক স্কোয়ার তৈরি করলেন, কিন্তু ওই বিনয় বাদল দীনেশের বংশধরদের যেভাবে অনেকে থেকে ধর্ষিত হতে হলো, মৃত্যু বরণ করতে হলো, একথা একবারও কেউ জিজ্ঞাসা করল। এই যে আন্তর্জাতিকতাবাদী কমিউনিস্ট পার্টি আছেন, কোনদিন শুনেছেন মোহাম্মদ সেলিম একটি শব্দ উচ্চারণ করেছেন বাংলাদেশের এই হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে? কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদক প্রথম গুলিবিদ্ধ হলেন তার পদবীর কারণে, তার রাজনৈতিক মতাদর্শের কারণে নয়। এই অবস্থার বাইরে আমাদের বেরোতে হবে। যে ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিলেন, যে ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন সেদিন অটল বিহারী বাজপেয়ী, যে ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীর কাছে 71-এর যুদ্ধের রাজ্যের সহযোগিতার জন্য বিরোধীদের পাশে দাবার জন্য পৌঁছে গিয়েছিলেন, 40 মিনিট বৈঠক করবার পরে তিনি বেরিয়ে এসে অটলজিকে বলে গেলেন, আমি এসেছিলাম একজন নেতার সঙ্গে কথা বলবো বলে, আর যখন ফিরে যাচ্ছে একজন স্টেটসম্যানের সঙ্গে কথা বলে। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকে আমরা 71-এর যুদ্ধে জিতলাম, কিন্তু আমরা ভুট্টোর সঙ্গে সিমলা চুক্তিতে হেরে গেলাম। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানুভার। আমরা পরাজিত হয়ে গেলাম টেবিলে, আমরা জিতেছিলাম ময়দানে। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আজ আবার নতুন সমস্যা, বাংলাদেশে মন্দির ভেঙেছে, বাংলাদেশে হিন্দু নিধন করেছে, মহিলাদের বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করে জোর করে বিয়ে করেছে। বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভেঙেছে, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, আর তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা মাল্লায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধুলো হয়ে গেছে। সুনীল গঙ্গোপাধ্যায় বৈপ্লবিক ঔপন্যাসিক কবি, সুনীল গাঙ্গুলি, তার মধ্যে প্রগতিশীল মানুষ কত ধনী জন্মেছেন, তার অসামান্য লেখনী শক্তি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না। কিন্তু যিনি লিখতে সাহস দেখিয়েছিলেন যে মা কালীকে দেখে আমার মধ্যে যৌনতার উদ্রেক হয়, সেই প্রগতিশীল সুনীল গাঙ্গুলির বাড়িকেও বাদ পড়েনি, সে বাড়িও ধ্বংস করে দিয়েছে বর্তমানের বাংলাদেশের মৌলবাদীরা। আজকে সেই মৌলবাদীরা আজকে আসছে এখানে। আজকে যা হয়েছে ওপারে তাই হচ্ছে মুর্শিদাবাদ মালদায়। স্বাধীন ভারতবর্ষে বাবরের মতো একটা লোক, যাকে ওদেরই নেতা জওহরলাল নেহরু বলেছিলেন কমপ্লিট স্যাভেজ, সেই বাবর একজন ধর্ষক, আক্রমণকারী, লুটেরা, মন্দির ধ্বংসকারী, অসংখ্য হিন্দুর মাথা কেটে
যিনি পর্বতের চূড়ার মতো তৈরি করে চেঙ্গিস খানের নাম স্মরণ করে লিখে গেছেন তার আত্মজীবনীতে, যে মৃত্যুর সময় বলে গেছিল যে আমার মৃতদেহ যেন আমার দেশ ভারতবর্ষে নয়, আমার জন্মভূমি সামারখান্ডে দাফনানো হয়। আজকে সেই বাবরের মসজিদ তৈরি হচ্ছে কোথায়? মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে। আবার তাকে নাকি সাসপেন্ড করেছে, বলছে হুমায়ুন তো আমাদের নেই। হুমায়ুনের বাবার নাম কি ছিল? তার বাবার নামে মসজিদ করছে না এর নামে মসজিদ করছে, সেটা আমাদের জানা নেই। কিন্তু এগুলো হচ্ছে সব তৃণমূলীর নাটক, ওটা তৃণমূলের মিটিং। এরা ভরসা রাখতে পারছে না, যদি লুটপাট করে এখানে সংখ্যাগরিষ্ঠতা না পায় ওখানে বি টিম রেখে দিয়েছে। ওরা ওখানে ধর্মান্ধ মৌলবাদীদের নিয়ে দল গঠন করবে, তারপর উপমুখ্যমন্ত্রী করে আরেকবার চতুর্থবারের জন্য গদিতে বসার স্বপ্ন, কিন্তু কোনো স্বপ্ন সফল হবে না। কারণ এখন যে জায়গায় তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে, তৃণমূল কংগ্রেসকে আর কেউ ফেরাতে পারবে না, তৃণমূল কংগ্রেসকে আর কেউ ফিরিয়ে আনতে চাইবে না। তৃণমূল কংগ্রেস চলেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। কালীঘাটের মা কালী মুখ্যমন্ত্রীর ফাইল নিচ্ছেন না প্রতিবেশী হয়েও, বলেছেন আমি পারবো না। বলে আমি তোমার পাশে দাঁড়াতে গেলে আমার অভয়ের মুখের কথা মনে পড়ছে, আরজি করার কথা মনে পড়ছে, তোমার দিকে তাকালে এখন আমার বক্তব্যের কথা মনে পড়ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, জ্বলছে মুসলমান, জ্বালাচ্ছে মুসলমান। এখন তো মরছে তৃণমূল, মারছে তৃণমূল। গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আজকে 100% তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন বলছে মৃত্যুর কারণ তৃণমূল কংগ্রেস, খুন করেছে তৃণমূল কংগ্রেস। তাই পুলিশ নয়, সিআইডি নয়, আমরা সিবিআই এর তদন্ত চাই। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে। কালীঘাটের মা কালী ফাইল নেয়নি, উনি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব এই মারাত্মক ব্যাপার। জগন্নাথ দেবকে গিয়ে বলছেন তোমায় যেতে হবে। বলে কোথায় যাবে? বলছে যেতে পারি কিন্তু কেন যাবে? বলছে কেন যাবে না? ওখানেও সমুদ্র, আমার এখানেও সমুদ্র। ওখানে সমুদ্রের তো গভীর প্রচন্ড আওয়াজ, উত্তাল সমুদ্র পুরীতে। আমি তোমার শান্ত সমুদ্রের পাশে নিয়ে যাব, দীঘায় নিয়ে যাব। জগন্নাথ দেব বলছেন আরে আমার এই জায়গা ছেড়ে আমি যাব না। উনি বলছেন যেতে হবে। জগন্নাথ দেবকে বললেন তো একটু এর সঙ্গে লড়াই করে পারা যাবে না, কারণ কিন্তু সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের কথা বলছেন, রবীন্দ্রনাথ তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কবিতাঞ্জলি। অনেক ভেবেছেন যে জগন্নাথ বললেন ঠিক আছে কোনো চিন্তা নেই, আমি ওখানেই যাব, আমি ওখানে যাব, আমাকে সাক্ষী রেখে বিসর্জন হবে। জগন্নাথ দেব এলেন আবার কিভাবে? অন্য ছদ্মবেশে, অন্য মোড়কে মুড়ে। জগন্নাথ দেব উপর থেকে ভাবছি তো আমাকেও একটা বড় টুপি পরিয়ে দিল। বললেন কেন? বলে আমাকে তো বলেছিল আমাকে নিয়ে যাবে জগন্নাথ কালচারাল সেন্টারে, 200 কোটি টাকা হেক্টর খরচা করে জগন্নাথ কালচারাল সেন্টারে। আমি তো দেখলাম বসার পরই এটা হয়ে গেল জগন্নাথ ধাম। ওপারেও আমি, এপারেও আমি, ওখানেও সমুদ্র, এখানেও সমুদ্র। আর ভরসা রাখতে পারলেন না। মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন যে সর্বনাকাণ্ড কি হবে। উনি চলে গেলেন, আবার এবার ছেড়ে ধরেছেন মা দুর্গাকে। মা দুর্গাকে ধরতে চলে গেলেন নিউ টাউনে জেসিবি মেশিন বসে ধুলো টুলো উড়িয়ে দুর্গা মন্দির তৈরি হবে। হঠাৎ কিছু মানুষ ঘুরে দাঁড়ালো, বললো এই জমি তো আমার জমি, আমরা তো একেশ্বরবাদী, আমরা তো পৌত্তলিকতায় বিশ্বাস করি না, আমরা তো বন্দে মাতরমে বিশ্বাস করি না, আমরা তো তাংহি দুর্গা দশপ্রহরণধারীতে বিশ্বাস করি না। আমাদের থেকে তুমি জমি নিয়েছো, আমাদের অধিকারের জমি, আমাদের জমিতে যদি দুর্গার মূর্তি বসে ওটা নাপাক হয়ে যাবে। ওপরে আমার আল্লাহ তাআলা সে আমাকে মাফ করবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে আমি তোমাকে জমি দিতে পারবো না। মুখ্যমন্ত্রী বললেন তাতে কি হয়েছে, আমি তো আছি। উনি এগিয়ে গেলেন আরেকটু দূর। শিল্পের জন্য নেওয়া হয়েছিল জমি, যেখানে শিল্প হবে, সে চপ শিল্পই হোক আর অন্য কোনো শিল্পই হোক আমাদের জানা নেই। শিল্পের জমিতে এখন দুর্গা বসেছে, সেটাও নাকি হবে, বলছেন খুব তাড়াতাড়ি হবে।
কিন্তু দুর্গার উপরেও খুব একটা ভরসা নেই, কারণ উনি হঠাৎ স্বপ্নে দেখতে পেয়েছেন মা দুর্গাও রেগে থাকতে পারে। প্রতি বছর যেভাবে মা দুর্গাকে বরণ করে দেওয়ার পরেও দুর্গাকে স্যালুট করতে করতে যেতে হয় ওই কার্নিভালের মধ্যে দিয়ে, দুর্গার মনে কি আছে রিস্ক নিয়ে লাভ নেই, আরেকটা মন্দির খুলবে, আরেকটা মন্দির। এখন মহাকাল, ওটা বলি উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে, উত্তরবঙ্গের নদীর পোল্ডার খেয়ে নিয়েছে, উত্তরবঙ্গে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে নদীর গতিপথ বদলে গিয়ে আজ লক্ষ লক্ষ একর জমিকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জন্য উন্নয়ন, উত্তরবঙ্গের জন্য উন্নয়ন, উত্তরকন্যা প্রতি সপ্তাহে মন্ত্রী যাবে, নিয়ম করে সচিব বসবে, উত্তরবঙ্গের জন্য বরাদ্দ টাকা যা দিয়ে জল গরম হয় না, সেই টাকারও 41% বেশি কোনোদিন কেউ খরচা করতে পারেনি। এখন সেই উত্তরবঙ্গকে ঠান্ডা করবার জন্য মহাকাল, ওখানে নেই মহাকাল হবে। শুরু করেছিলেন কালী দিয়ে, কালী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে দুর্গা, দুর্গা থেকে মহাকাল। আসলে সমস্ত দেব দেবতাকে তিনি ধরে নিয়েছেন, কিন্তু সমস্ত দেবতার উপরে আছে গণ দেবতা, জনগণ। জনগণের আগালে বিচার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যাবে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেসকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই বিসর্জন অনিবার্য, এই বিসর্জনকে কেউ আটকে রাখতে পারবে না। আজকে আপনাদের সামনে শুধু আমরা একটা আবেদন নিয়ে এসেছি, এই খড়দার মানুষের কাছে, দমদমের মানুষের কাছে, উত্তর 24 পরগনার মানুষের কাছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না। আপনারা এখানে যশোরের মানুষ আছেন, খুলনার মানুষ আছেন, ময়মনসিংহের মানুষ আছেন, বরিশালের মানুষ আছেন, ঢাকার মানুষ আছেন, ফরিদপুরের মানুষ আছেন, ওখানে আপনারা থাকতে পারেননি, চলে এসেছেন পশ্চিমবঙ্গে, কপালে উদ্বাস্তু টিকা লাগিয়ে নিয়েছেন, উদ্বাস্তু আন্দোলন করেছেন, মতুয়া ভাই বোনেরা ওখান থেকে চলে আসছেন। হরিচাঁদ গুরুচাঁদের একমাত্র দাবি ছিল নাগরিকত্বের দাবি, কংগ্রেস পূরণ করেনি, সিপিএম পাশে দাঁড়ায়নি, তৃণমূলের সমর্থন পাওয়া যায়নি, করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আপনাদের সিএ দিয়েছেন প্রকৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবার জন্য, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এসআইআর চলেছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ চলেছে। আমাদের অবস্থান একটাই, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, এর বাইরে বিজেপি নেই। আমরা এটা করে দেখাবো। আমরা এসেছি আপনাদের সামনে, এখানে পার্টিসিপেট করুন, কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। রবীন্দ্রনাথ অনেকদিন আগে লিখে গেছেন, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। খড়দায় তৃণমূল জিতবে না, পানিহাটিতে তৃণমূল জিতবে না, দমদমে তৃণমূল জিতবে না, উত্তর 24 পরগনাকে তৃণমূলকে বিজেপির চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আবেদন করছে সিপিএম এর কর্মীদের কাছে, সিপিআই এর কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, অতিবামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রস পান করেননি, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, যারা বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রাসঙ্গিক করে রেখেছিলেন, তাদের কাছে মতাদর্শ বুকে রাখুন, পতাকার অবমাননা করবেন না, পতাকা বাড়ির উপরে তুলে রাখুন। যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে, না দিলে তো তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনবেন, ডানাতে নয় বাহাত দিয়ে প্রদান টিপুন। বিজেপিকে দেবার জন্য নয়, তৃণমূলকে সরানোর জন্য, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনার ছেলের ভবিষ্যৎ তো শেষ, 40,000 চাকরি ডিগ্রি, যার কলেজে স্কুলে